আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি ক্লাসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ৩৩ জন, ৩৬ জন আর অল্প কিছু হয়তো যুক্ত হবে আমাদের সাথে। আমরা গতদিন অনেক ইম্পর্টেন্ট কিছু রুল পড়েছি। তো আজকেও আমরা কিছু ইম্পর্টেন্ট রুল পড়বো। তার সাথে কিছু কিছু লেস ইম্পর্টেন্ট রুলও পড়বো। কারণ আহ, এই কোর্সটি যেহেতু আমি বলেছি যে এটা সকল চাকরির পরীক্ষা কাভার করবে, শুধু নবম গ্রেডের চাকরির কথা চিন্তা করলে হবে না। অনেকে এখানে আছে যে যারা দশম গ্রেড, 11তম গ্রেডের চাকরির পরীক্ষাও দিবে। তো ওই চাকরির পরীক্ষাগুলোতে কিছু কিছু প্রশ্ন আসে, এগুলো যেন কাভার হয়ে যায়। হ্যাঁ, সেইভাবে চিন্তা করে কিন্তু আমরা পুরো কোর্সে পড়বো ইনশাল্লাহ। যেন আপনাকে ইংলিশের আর কোনো কোর্স করতে না হয়, একটা কোর্সে যেন সব চাকরির পরীক্ষার জন্য এনাফ হয়। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের গতদিন আমরা পড়েছিলাম 35তম রুল নাকি 34তম, আচ্ছা 34তম পড়েছিলাম। আজকে হচ্ছে কনসেপ্ট 35। দেখেন, কনসেপ্ট 35 এ কি বলা হচ্ছে খুব সহজ ভাবে নেবেন। একটা হচ্ছে যে হ্যাভিং এর পর সবসময় ভার্ব থ্রি হয়। হ্যাভিং এর পর কেন সবসময় ভার্ব থ্রি হয়? কারণ এই হ্যাভিংটা মূলত হ্যাভ থেকে বা হ্যাজ থেকে বা হ্যাড থেকে আসছে। ধরেন কোথাও লেখা আছে যে হ্যাড বলা আছে, পাস্ট পারফেক্টে আছে বাক্যটা। এই বাক্যটা এই হ্যাড থেকে পরে হয়ে যায় হ্যাভিং ফরগটেন। আসলে এখানে এই হ্যাড থেকে হ্যাভিং হয়েছে। হ্যাড এর সাথে যে ভার্ব থ্রিটা ছিল সেই ভার্ব থ্রি আগে থেকেই ছিল। তো এটা হচ্ছে একটা শর্টকাট, যে এই হ্যাড থেকে হ্যাড প্লাস ভার্ব থ্রি থেকে যে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হয়েছে, এই হ্যাভিং এর সাথে ভার্ব থ্রি হবে, এটা হচ্ছে শর্টকাট। বাট এক্সাক্ট জিনিসটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরেন বলা আছে যে বলা হলো যে as he had forgotten me, যেহেতু সে আমার কথা ভুলে গিয়েছিল, আমাকে ভুলে গিয়েছিল। she she went out alone, সে একা একা বাইরে চলে গিয়েছিল। যেহেতু সে আমাকে ভুলে গিয়েছিল, সেহেতু সে আমাকে রেখেই সে কি করেছে, একা একা বাইরে চলে গেছে। তো এই সেন্টেন্সের মধ্যে এইটা এইটা হচ্ছে কনজাংশন, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এরকমের বাক্য আরো দেখে আসছি। তো এখান থেকে এই যে কনজাংশনটা উঠে যাবে, আর দুই পাশে সেম সাবজেক্ট আছে, এটা উঠে যাবে। তো এই হ্যাড এর সাথে হবে কি, হ্যাভিং। হ্যাড এর সাথে আইএনজি করলে এটা হয়ে যাবে হ্যাভিং। কারণ হেড এর সাথে সরাসরি আইএনজি করা যায় না। যখন হেড এর সাথে আইএনজি করতে হয় তখন বেস ফর্ম এর সাথে আইএনজি করতে হয়। আর সেই বেস ফর্ম হচ্ছে হ্যাভ এর সাথে করলে হচ্ছে হ্যাভিং ফরগটেন মি, আমাকে ভুলে গিয়ে। হ্যাভিং ফরগটেন মি, আমাকে ভুলে গিয়ে। আর তারপর যা আছে তার সেম থাকবে, হি ওয়েন্ট আউট অ্যালোন, সে একা একা বাইরে চলে গেল। এইভাবে হ্যাভিং এর পরে যখনই দেখবেন যে কোনো শূন্যস্থান আছে, তখনই কি হবে, ভার্ব থ্রি হবে। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হয়। এটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমরা ইতিমধ্যে শিখে আসছি, সেটা হচ্ছে যে বিং এর পরে ভার্ব থ্রি হবে। আমরা যখন প্যাসিভ ভয়েস পড়ি সেখানে কিন্তু বিং এর পরে আমরা অনেক ভার্ব থ্রি ব্যবহার করে আসছি। যেরকম আমরা এরকম বলেছিলাম যে দ্য ওয়ার্ক হ্যাড বিন বিং ডান বাই দেম। প্যাসিভ যখন করেছিলাম তখন আমরা এইভাবে বিং এর পরে ভার্ব থ্রি ব্যবহার করেছিলাম। এটা একটা বি ভার্ব, আর এখানে ভার্ব থ্রি দিলে এটা প্যাসিভ হবে। আর এই হ্যাড বিনটা হচ্ছে
পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার থেকে আসছে। টেন্স থেকে এইটা হ্যাড বিন হয়েছে, আর এখানে বিং ডানটা হয়েছে প্যাসিভ করার জন্য, নিজে থেকে বিং আর পরে ভার্ব থ্রি, এটা হচ্ছে প্যাসিভ। এই কারণে বিং এর পরে যখন আমরা দেখব যে কোন একটা ভার্ব আসছে, এই বিং এর পরে আমাদেরকে কি করতে হয়, বি থ্রি ব্যবহার করতে হয়। আরেকটা হলো টু বির পরে, টু বির পরেও কি হয়, ভার্ব থ্রি হয়। এইটাও কেন হয়, এখানেও যেহেতু বি প্লাস ভার্ব থ্রি আছে, এইটাও প্যাসিভ বোঝায়। যেমন আমরা ওই যে এরকম পড়েছিলাম না, যে দিস ইজ, দিস ইজ, দিস ইজ টু বি ডান, যে এটা এটা করা হবে, দিস ইজ টু বি ডান, এটা 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 করা হবে, ঠিক আছে। বা অন্য একটা বাক্য যদি লিখি, ইজ না বলে এখানে দা ওয়ার্ক লিখি, মিনিংটা সুন্দর লাগবে। দা ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, যে কাজটি করা হয়, কাজটি করা হয়। কে করে বলি নাই, শুধু বলছি কাজটি করা হয়, ঠিক আছে। তো আমরা যখন এরকম টু বি পাচ্ছি, যখন আমরা দেখতেছি যে টু বি আছে, তখন অবশ্যই কি হবে, ভার্ব থ্রি হবে, কারণ প্যাসিভ সেন্স দিচ্ছে। তো এইটাকেই বইয়ের মধ্যে রুল করা হয়েছে, বইয়ের মধ্যে দেখবেন যে সুন্দর করে রুল করা হয়েছে, যে রুলটার মধ্যে বইয়ের বলেছে যে হ্যাভিং এর পর, যদি কোথাও হ্যাভিং আসে, হ্যাভিং এর পর, বিং এর পর, টু বি এর পর কি হবে, ভার্ব থ্রি হবে। এখন আপনি এটা মুখস্থ করতে পারেন, আর আমি আপনাকে একদম ভিতর থেকে বুঝাই দিলাম যে কেন আসলে এরকমটা ঘটে। হ্যাঁ, আর এই যে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে, এই যে বিং এর পরে ভার্ব থ্রি, টু বির পরে ভার্ব থ্রি, আমরা যারা ভয়েস করে আসছি, এখন কিন্তু আর এটা আমাদের মুখস্থ করা লাগতেছে না। বা যদি ভয়েস চেঞ্জ না শিখে এখানে আসতাম, তাহলে কিন্তু এটা নিয়ে এখন মানে মাথা গরম হতো, যে এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, স্ট্রাকচার এরকমটা হয়ে যেত। এই জন্য সিরিয়ালি যদি আপনি একটার পর একটা টপিক পড়েন ইংলিশের, আপনার জন্য অনেক বেশি ইজি হবে, মনে রাখাটা অনেক বেশি সহজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আপনারা ক্লিয়ার? কোনো ডাউট আছে কারো? আচ্ছা, এমসিকিউ তে কোনো সমস্যা থাকলে আমাকে একটু ইনবক্সে নোট দিন, হ্যাঁ, আমি বুঝাই দেবো, অসুবিধা নেই। ওকে, আমি পরেরটাতে যাচ্ছি। কনসেপ্ট 36, কনসেপ্ট 36, কনসেপ্ট 36, এবং এইটা একটা তারকা চিহ্নিত রুল। হ্যাঁ, তারকা চিহ্নিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, এবং শুধু ইম্পর্টেন্টই না, একই সাথে এটা খুবই কনফিউজিং। আমি এই যে এখন বুঝাবো, বোঝানোর পরেও দেখা যাবে, এই যে আমি বুঝাবো এখন অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করব, এই বোঝানোর পরেও দেখা যাবে অনেকে এটা নিয়ে স্টাডি গ্রুপে অনেক প্রশ্ন করবে, এবং আমাকেও হয়তো ইনবক্স অনেক নক করবে। তো আমি চেষ্টা করছি যেন একেবারে এ টু জেড ক্লিয়ার হয়ে যান আপনি। সো খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ, একেবারে বোঝেন যে কি বলছি। তাকান, বোর্ডে দেখেন। হ্যাঁ, কি বলা হচ্ছে, আমাদের কিছু সেন্স অর্গান আছে। আমরা এই ভার্বগুলোকে আমরা বলেছিলাম যে পারসিভিং ভার্ব। আমরা নন কন্টিনিউয়াস ভার্বে এই ভার্বগুলো পড়ে আসছি। যেমন চোখ দিয়ে দেখা, সি, বা ওয়াচ, বা নোটিস, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, হ্যাঁ, বা চোখ দিয়ে আমরা খুঁজে পাই, ফাইন্ড, চোখ দিয়ে আমরা খুঁজে পাই। এই যে ভার্বগুলো আছে, তারপর ধরেন আমরা নাক দিয়ে স্মেল নেই, হ্যাঁ, নাক দিয়ে স্মেল নেই। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে আমরা পড়েছিলাম যে এই ভার্বগুলোকে বলা হয় পারসিভিং ভার্ব। পারসিভ মানে হচ্ছে কোনো কিছু ইন্দ্রিয় গ্রাহ্য করা, মানে আমাদের ইন্দ্রিয়র মাধ্যমে সেটাকে অনুভব করা। আমাদের ইন্দ্রিয় আছে, সেগুলোর মাধ্যমে অনুভব করা যে ভার্বগুলো আছে, এগুলোকে বলেছিলাম আমরা পারসিভিং ভার্ব। এই কয়টা বেশি আসে বলে আমি লিখলাম, আরো আছে। এখন এই পারসিভিং ভার্বের পরে যে কাহিনীটা ঘটবে, এই পারসিভিং ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে। এরপর এখানে একটা শূন্যস্থান দিবে। তো শূন্যস্থানটা কেন দিবে, আমাকে একটা ভার বসানোর জন্য শূন্যস্থানটা দিবে, যেন আমি একটা ভার্ব এখানে বসাইতে পারি। একটা শূন্যস্থান দিবে, ভার্বটা যেন আমি বসাইতে পারি।
এখন এখানে যে ভার্বটা লিখবো এই ভার্বটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে সরাসরি আপনি বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ আপনি লিখতে পারবেন, সরাসরি বেস ফর্ম লিখতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি ভার্বের সাথে আইএনজি লিখতে পারবেন, দুইটাই করতে পারবেন। দেখেন এই ভার্বগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এগুলো ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্ব কি গতদিন বলেছিলাম যে যখন ভার্ব ওয়ান ভার্ব টু থাকে সাবজেক্টের পরে এগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি। আর পরবর্তীতে যে ভার্বটা বসতেছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন এই নন ফাইনাইট ভার্ব বসার কয়েকটা ওয়ে আছে। আমরা বলেছিলাম যে টু সহ বসে, আইএনজি বসে, আবার টুটা মাঝে মাঝে হিডেন থাকতে পারে। যেমন এই যে এখানে বেস ফর্ম না, এই বেস ফর্মের আগে একটা টু হিডেন অবস্থায় আছে। এখন এই জায়গাতেই দুইটার যে কোনো একটা বসে, কেন বসে এটা একটু বুঝতে হবে। দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে মিনিংগত কি পার্থক্য আছে এটা ভালো করে ধরতে হবে। তাহলে আমি বলতে পারি যে অবজেক্টের পরে বেস ফর্মও বসতে পারে, ভার্ব প্লাস আইএনজিও বসতে পারে। এটা আমি একটু লিখে রাখি যে অবজেক্টের পরে বেস ফর্মও লিখতে পারি, আবার ভার্বের সাথে আইএনজিও দিতে পারি। প্রশ্ন হলো কোনটা দিব, কখন কোনটা দিব। আগে দুইটার মধ্যে পার্থক্য কি একটু বোঝেন। ধরেন আমি অফিসের মধ্যে আছি এবং একজন আমাদের ফাঁকিবাজ কলিগ আছে, সে হচ্ছে ছুটি হবার অনেক আগেই আমি দেখলাম যে সে চলে যাচ্ছে, সে চলে যাওয়ার উপক্রম করেছে, সে যাচ্ছে, ধরেন রওনা দিয়ে দিয়েছে, তার মানে সে যাচ্ছে, ঠিক আছে, কাজটা চলছে। যদি চলমান বোঝায়, তখন আমাকে লিখতে হবে যে স হিম আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম। আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম। এই যে সি, দেখেন এই সিটা এখানে ভার্ব টু ফাইনাইট ভার্ব হিসাবে আছে, এটা হচ্ছে অবজেক্ট, আর এখানে নন ফাইনাইট ভার্ব হবে। আর নন ফাইনাইট ভার্ব বলে এখানে আমি ভার্ব প্লাস আইএনজি করেছি কেন, কারণ এই কাজটা চলমান ছিল, সে যাচ্ছিল আর আমি এটা দেখেছিলাম। আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম, মানে সে যাচ্ছিল আমি এটা দেখেছিলাম, কাজটা তখনও চলছিল, এই জন্য আইএনজি দিয়েছি। আবার সেম কথাটা আমি বেস ফর্ম দিয়ে বলতে পারি। আমি বেস ফর্ম দিয়ে বলতে পারি যে আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে গোয়িং দিলে বোঝাবে তখনও সে যাচ্ছিল, তার এই যে মানে যেতে থাকাটা আমি দেখেছিলাম। আর যখন আমি গো বলবো এইটা বোঝাবে যে কাজটা শেষ, সে চলে গেছিল আর আমি এটা দেখছিলাম। সে চলে গেছে, একদম অফিস থেকে বের হয়ে দরজা বন্ধ করে সে গাড়িতে উঠে চলে গেছে, পুরো ঘটনাটা শেষ হয়ে গেছে, আমি এটা দেখেছিলাম। দুইটা বাক্যই কারেক্ট, বাট দুইটার মধ্যে শুধু মিনিংগত একটু পার্থক্য হচ্ছে গোয়িং লিখবো যখন আমি বোঝাবো কাজটা চলমান ছিল, আর গো লিখবো যখন কাজটা শেষ হয়ে গেছে এটা বোঝাবো। ঠিক আছে, আমি তাকে যেতে দেখেছিলাম। এখন পরীক্ষা এই পর্যন্ত যতবার প্রশ্ন আসছে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে বেস ফর্মটাকে তারা আনসার হিসেবে নিয়েছে। কারণ কাজটা আমি তাকে যেতে দেখেছিলাম মানে সে চলে গিয়েছিল, মানে কাজটা শেষ হয়ে গিয়েছিল, এই শেষ হওয়াটাকে গুরুত্ব দেওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে বেস ফর্মটাই রাইট আনসার হিসেবে নেয়। তো অপশনের মধ্যে যদি আমরা দেখি বেস ফর্ম আছে মানে কাজটা হয়ে গিয়েছিল, আমরা বেস ফর্মটাকে আনসার হিসেবে নিব। যদি আমরা দেখি বেস ফর্ম অপশনে নাই, তখন আইএনজিটাকে আমরা বেস মানে আনসার হিসেবে বেছে নেব। দুইটাই কিন্তু কারেক্ট, কোনোটাই কিন্তু ভুল না, বাট সেন্সটা ভিন্ন। একটা যাচ্ছিল আমি সেটা দেখছি, আর একটা চলে গেছিল আমি সেটা দেখছি। এবং চলে গেছিল এইটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য, যেহেতু ঘটনাটা ঘটেই গেছে, আমি এইটাই মিন করতে চাচ্ছি যে সে চলে গিয়েছিল আমি দেখেছিলাম, তাকে যেতে দেখেছিলাম মানে সে চলে গেছিল এটা দেখছে। এই সেন্সে বেস ফর্মটা বেশি আনসার করাটা ভালো হবে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন। এই দুইটা বাক্য আসছে কিভাবে, এই দুইটা বাক্য আসছে এইভাবে দেখেন। যেমন বলা হলো যে আই স দ্যাট, আমি দেখেছিলাম যে হি ওয়াজ গোয়িং, আমি দেখেছিলাম যে তিনি যাচ্ছেন, এইটাকে শর্ট করে বলা হয় যে আই স হিম গোয়িং, এই যে আই নিয়ে আসছে, আই স দ্যাটটাকে তুলে দিয়েছে কনজাংশন, হিটাকে হিম বানিয়ে ফেলেছে, ওয়াজটাকে বাদ দিয়ে দিয়েছে,
আর গোয়িংটা লিখে দিয়েছে, আই স হিম গোয়িং, আই স দ্যাট হি ওয়াজ গোয়িং, আমি দেখেছিলাম যে সে যাচ্ছিল, হ্যাঁ, সেটাকে আমরা বলছি যে আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম। আবার ধরেন বলা হলো যে আই স দ্যাট হি ওয়েন্ট, আমি দেখেছিলাম যে সে চলে গেছে, আমি দেখেছিলাম যে সে চলে গেছে, এইটা থেকে হয় যে আই স হিম গো, আই স হিম গো, মানে আই স হিম। আর এখানকার যেই ভার্বটা আছে এটাকে নন ফাইনাইট ভার্ব বানাইতে হবে। নন ফাইনাইট ভার্ব দিলে টু গো হবার কথা, বাট স থাকলে এই টুটা দিতে হয় না, হ্যাঁ, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হয়, এই জন্য টুটা আমরা দিই না, আমরা এইভাবে লিখেছি আই স হিম গো। এটা হয়ে গিয়েছিল এই জন্য বেস ফ্রম, আর এটা চলছিল বলে আইএনজি। এই হচ্ছে দুইটার মূল বিষয়টা। তো দুইটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখবেন, ওকে। আমরা কাজটা হয়ে গিয়েছিল সেন্সে, চলে গেছিল সেন্সে, বেস ফর্মটাকে আমরা বেশি প্রাধান্য দেব, এই হচ্ছে বিষয়, আর কিছু না। যেমন আপনারা যখন এমসিকিউ সলভ করতে যাবেন, তখন একটা প্রশ্ন পাবেন যে আই হার্ড হিম সে সো, আই হার্ড হিম সে সো মানে আমি তাকে এটা বলতে শুনেছিলাম, মানে সে বলে ফেলছিল, সে বলে ফেলছে, আর এইটা আমি শুনছি। তার বলাটা কিন্তু তখনও চলতেছিল না, তার বলাটা হয়ে গেছিল, আর আমি এটা শুনে ফেলছিলাম। কারণ কেউ যখন কোনো কিছু বলে ফেলে, বলাটা হয়, তখনই তো শোনা যায়। সুতরাং বলাটা হয়ে গিয়েছিল, যেহেতু হয়ে গিয়েছিল, এই জন্য আমরা এখানে বেস ফর্ম লিখেছি, আই হার্ড হিম সে সো, আমি তাকে এটা বলতে শুনেছিলাম, আমি তাকে এটা বলতে শুনেছিলাম। ওকে, আশা করব কোনো অসুবিধা নাই, ক্লিয়ার। আরো কিছু বাক্য আমি দেখাই দিচ্ছি, এই বাক্যগুলো একটু মনে রাখলে ভালো হবে, এই বাক্যগুলো একটু মনে রাখলে ভালো হবে। আহ আচ্ছা, একজন বলতেছে স্যার এটা 32 রুলের মতো না। 32 রুলে কি পড়াইছিলাম ভাই? 32 তে পড়াইছিলাম, হ্যাঁ এইটার মতোই, কিন্তু কিন্তু এখানে যেরকম টু ছিল, টু দিলে এটা হয় ফুল ইনফিনিটিভ, আমরা বয়েজের ক্লাসে শিখছি, আর কিন্তু আমরা এখানে টুটা দিচ্ছি না, এই জন্য এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এইটা হচ্ছে সকল ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে, বাট এখানে স্পেসিফিক দুইটার সাথে অনেক ভালো রিলেশন আছে, আপনি ধরতে পারছেন ভালো, আহ, দুইটার সাথে রিলেশন আছে, বাট একটু ব্যতিক্রম আছে, যেমন এখানে টুটা হয় না, হ্যাঁ, এটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, জুবাইর ভাই বলতেছে বেয়ার ইনফিনিটিভ কে কে, ভাই বেয়ার ইনফিনিটিভ কে কে মানে টু না দিলেই তো সেটা বেয়ার ইনফিনিটিভ, টু প্লাস বেস ফর্ম দিলে ফুল ইনফিনিটিভ, টু না দিলে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ আবার কে কে, এটা আবার কি প্রশ্ন করলেন? দেখেন আরো কিছু বাক্য আমি বুঝাই দিচ্ছি। আরেকটা হচ্ছে যে এই যে ভার্বগুলো আমরা যে লিখেছি এখানে, যে পার্সিভিং ভার্বগুলো আছে, এগুলো অনেক সময় প্যাসিভে থাকে। প্যাসিভে থাকলে তখন এদের পরে যে অবজেক্ট থাকে না, অবজেক্টটা নাও থাকতে পারে। প্যাসিভে যখন থাকে তখন বাক্যগুলো কেমন হয় দেখেন, প্যাসিভ, হ্যাঁ, বাক্যগুলো যখন প্যাসিভে থাকে, যেমন বলা হলো যে হি ওয়াজ সিন, তাকে দেখা গিয়েছিল, লিভিং দ্য প্লেস, লিভিং দ্য প্লেস, তাকে জায়গাটি ছেড়ে দিতে দেখা গিয়েছিল, অর্থাৎ সে ওই জায়গাটা ত্যাগ করে চলে যাচ্ছিল, এই জিনিসটা দেখা গিয়েছিল। হি ওয়াজ সিন লিভিং দ্য প্লেস মানে সে, তাকে দেখা গেছে যে সেই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে, এই জিনিসটা দেখা গিয়েছিল। যখন প্যাসিভ বোঝাবে এবং এই কাজটা সে করছিল করছিল, তখন এই ভার্বগুলোর পরে সরাসরি আমরা ভার্বের সাথে আইএনজি করে দিব। যদি প্যাসিভে থাকে তখন এই যে পার্সিভিং ভার্বের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি করে দিব, তো কারণ তখন ওই কন্টিনিউয়াস একটা সেন্স দেয়, সে চলে যাচ্ছিল এটা দেখা গেছে, সে চলে যাচ্ছিল আর এটা দেখা গেছে, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, আমরা সরাসরি আইএনজি যোগ করে দিয়ে শেষ করব। এই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা ভার্ব টু, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা একটা ভার্ব থ্রি নন ফাইনাইট ভার্ব, এটা ভার্বের সাথে আইএনজি, এইটাও একটা নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর বাকি ভার্বগুলো নন ফাইনাইট হয়।
বাকিগুলো নন ফাইনাইট হতে হয়। আরো দেখেন, যেমন বলা হলো দ্য দ্য বেগার ওয়াজ ফাউন্ড, যে ভিক্ষুকটিকে দেখা গিয়েছিল স্ট্যান্ডিং এট দ্য ডোর, দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। ভিক্ষুকটিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। এই যে ফাউন্ডের পরে আসছে সরাসরি ভার্ব প্লাস আইএনজি করে দিচ্ছে এই সেন্সে যে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, সে দাঁড়িয়ে ছিল আর এটা দেখা গেছে। এই জন্য আমরা কি করেছি, আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি যোগ করেছি। আবার দেখেন মিনিং কেন বুঝতে বলি, মিনিং এই জন্যই বুঝতে পারি, অনেক প্রশ্ন আছে যেখানে মিনিংটা ইম্পর্টেন্ট। আই কান্ট ইমাজিন, আমি এটা ভাবতেই পারি না, রাতুল গোয়িং বাই বাইক। আই কান্ট ইমাজিন রাতুল গোয়িং বাই বাইক, এটার মানে হচ্ছে ধরেন চোখ বন্ধ করে আমি ভাবতেছি যে রাতুল বাইকে করে যাচ্ছে, রাতুল বাইকে করে কোথাও যাচ্ছে। এই সিনটা দেখলে আমার মানে দুর্ঘটনার ভয় আতঙ্ক কাজ করে, এটা আমি ভাবতেই পারি না। তার মানে রাতুল বাইকে করে যাচ্ছে আর এইটা আমি ইমাজিনই করতে পারি না, এটা আমি কল্পনাই করতে পারি না, এটা আমার প্রচন্ড ভয় এটাতে। ঠিক আছে, এই কারণে এই যে এখানে যে চলমান বোঝাচ্ছে এই জন্য কি করেছে আমরা আইএনজি করে দিয়েছি। এখানে এই ক্যান এটা একটা ভার্ব ওয়ান, এটা একটা ফাইনাইট ভার্ব। ইমাজিন এটা একটা বেয়ার ইনফিনিটিভ, এটার আগে মনে মনে একটা টু আছে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। এগুলো ফাইনাইট নন ফাইনাইট ভার্বের ক্লাস আমি আর অনেক ভালো করে বোঝাবো। আর এখানে আইএনজি আছে, এটাও একটা নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স এরকম একটা ফাইনাইট ভার্ব থাকে আর বাকিগুলো কি হবে, নন ফাইনাইট হবে। ঠিক আছে, এই কারণে আমাকে এখানে নন ফাইনাইট করতে গিয়ে আইএনজি যোগ করতে হচ্ছে। আই কান্ট ইমাজিন রাতুল গোয়িং বাই বাইক, রাতুল বাইকে করে যাচ্ছে এটা আমি কল্পনাই করতে পারি না, এটা আমি কল্পনাই করতে পারি না। লাস্ট এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখেন, আরেকটা এক্সাম্পল হচ্ছে এই দুইটা কিন্তু প্যাসিভের এক্সাম্পল ছিল। হ্যাঁ, এইটা কিন্তু আবার প্যাসিভের এক্সাম্পল না, আবার প্যাস লাগায়েন না যে ভাইয়া আপনি তো প্যাসিভের এক্সাম্পল এটাকে প্যাসিভ করেন নাই। এটা প্যাসিভের এক্সাম্পল না, এটা ওই যে চলমানতা বোঝাচ্ছে বলে আমরা আইএনজি করেছি। আরেকটা দেখেন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ, যে শিক্ষককে ধরতে দিও না, ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ চিটিং। অর্থাৎ তুমি যখন চিটিং করতেছো, নকল করতেছো বা এরকম কিছু একটা করতেছো, তখন যেন শিক্ষক তোমাকে ধরতে না পারে, মানে ওই কাজ করা অবস্থায় শিক্ষক যেন তোমাকে ধরতে না পারে। এখানে এখানে এই যে ক্যাচ, এটা হচ্ছে আমাদের পার্সিভিং ভার্ব। ক্যাচ মানে হচ্ছে এখানে মানে হাত দিয়ে ধরা না, ক্যাচ দিয়ে হচ্ছে চোখে পড়ে যাওয়া, চোখ দিয়ে দেখে ফেলা। ঠিক আছে, এইটা বোঝাচ্ছে। তো অবজেক্ট, আর এখানে আমরা কি করেছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি। ক্যাচ ইউ চিটিং, যেহেতু ওই কাজটা করা অবস্থায় শিক্ষক যেন তোমাকে ধরতে না পারে, ওই যে করা অবস্থায় চলমান থাকা বিষয়টা বোঝাচ্ছে, এই জন্য আইএনজি করতে হয়েছে। ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ চিটিং। তো এগুলো এমসিকিউ সলভ করতে গেলে আপনাদের ঝামেলা হতো, এই জন্য এক্সাম্পল গুলো বুঝাই দিলাম যে কেন আইএনজি হয়েছে। আশা করব মনে থাকবে। হ্যাঁ, আমি সহজে কোনো রুল আপনাদের মুখস্থ করতে বলি না, বাট এই যে এখন কনসেপ্ট 37-এ যেটা বলবো এইটা একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এইটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ আপনি লজিক দিয়ে এটা বুঝতে পারবেন না। একটা হচ্ছে বিজি, বিজিটা যদিও লজিক দিয়ে বোঝা যায়, কিন্তু অর্থের বিষয়টা একদমই বোঝা যায় না। বিজি এবং অর্থ এই দুইটা জিনিসের পরে যদি কখনো কোনো ভার্ব বসে, তখন সেখানে অবশ্যই আপনাকে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করতে হবে। এখানে বিজি এবং অর্থ দুইটাই অ্যাডজেক্টিভ, এদের পরে যখনই কোনো ভার্ব আসবে আপনাকে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, যেমন দেখেন আই এম বিজি, তার মানে আমি কিছু একটা করতেছি। আই এম বিজি, আমি কিছু একটা করতেছি। রিপেয়ারিং দ্য কার, আই এম বিজি রিপেয়ারিং দ্য কার, যে গাড়ি মেরামত করতে আমি ব্যস্ত। তার মানে আমি এই কারণেই ব্যস্ত যেহেতু আমি গাড়িটা কি করছি, মেরামত করছি, মেরামত করা অবস্থায় আছি, মেরামত করা চলতেছে, এই জন্য আইএনজি হয়েছে। আই এম বিজি রিপেয়ারিং দ্য কার, বিজিটা বোঝা যায়। তো এই যে বিজি আসছে, বিজির পরে যখনই কোনো ভার্ব আমি লিখবো তখন ভার্ব প্লাস আমাকে আইএনজি করতে হবে। আই এম বিজি রিপেয়ারিং দ্য কার। ঠিক আছে,
তার মানে বিজির পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এইটা একটু রিলেট করা যাচ্ছে যে আমি ব্যস্ত ওই কাজটা করায় এই জন্য আইএনজি করছি, এটা বিজির ক্ষেত্রে ওকে, ইটস ওকে, এটা এটা বোঝা যায়। আরেকটা বাক্য হইতে পারে যে শি ইজ বিজি রাইটিং সাম লেটার, সে কিছু চিঠি লেখায় ব্যস্ত, তার মানে সে চিঠি লিখছে, এই কারণে সে ব্যস্ত। তো বিজির পরে যখনই ভার্ব আসবে তার সাথে আমি আইএনজি যোগ করে দিব। এখন অর্থের ক্ষেত্রে কি আসে, অর্থের ক্ষেত্রে মিনিংটা কেমন হয়? অর্থের ক্ষেত্রে যেমন দেখেন বলা হচ্ছে যে ইট ইজ ওর্থ টেকিং রেস্ট নাও, মানে এইটা মানে এখন বিশ্রাম নেওয়াটাই ঠিক হবে, এখন বিশ্রাম নেওয়াটাই ঠিক হবে, ঠিক আছে, এখন বিশ্রাম নেওয়াটাই ঠিক হবে। তো এই যে ওর্থ আছে, ভার্বের সাথে কি করেছে, আইএনজি যোগ করেছি, ওর্থ পেলেই ভার্বের সাথে কি করবো, আইএনজি যোগ করবো। ইট ইজ ওর্থ টেকিং রেস্ট নাও। আরেকটা বাক্য দেখেন যে ইট ইজ ওর্থ গোয়িং শপিং নাও, ইট ইজ ওর্থ গোয়িং শপিং নাও, যে এখনই শপিং এ যাওয়ার উপযুক্ত সময় বা এখনই শপিং এ যেতে হবে, এখনই শপিং এ যেতে হবে। তো ওর্থ এটার সাথে রিলেট করে মিনিং দেখে রিলেট করে পড়াটা একটু টাফ, বাট ও ইট ইজ ওর্থ দিয়ে বোঝায় এখনই কাজটা করার সময়, এই সেন্সে আইএনজি করা লাগতেছে, এইভাবে আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে। বাট বিজি এবং অর্থের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, এইটা আমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনোভাবেই মিস করা যাবে না, ওকে, কোনোভাবেই মিস করা যাবে না, দুইটা জিনিসই খেয়াল রাখতে হবে। তারপর দেখেন কনসেপ্ট 38, কনসেপ্ট 38 সেটা হচ্ছে গো, যে ভার্বটা আছে, গো এর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, বিশেষ করে এই কাজটা যদি মানে বাসার বাইরে গিয়ে করা লাগে, এটা একটু রিলেট করে পড়েন তাহলে মনে রাখা সহজ হবে। যে আমি বাসার বাইরে গিয়ে যখন কোনো কাজ করব, সেই বিষয়টা যখন বোঝাইতে চাইবো তখন আমাকে গোয়ের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। যেমন দেখেন বলা হলো হি গোস ফিশিং, সে মাছ ধরতে যায়, হি গোস ফিশিং, এই যে গোজ এর পরে আমরা কি করেছি, একটা ভার্ব পেয়েছি, এই মাছ ধরতে গেলে আপনাকে বাইরের জায়গায় গিয়ে মাছ ধরতে হবে, আমরা কি করেছি, গোজ এর পরে ভার্ব প্লাস এখানে আইএনজি করে দিয়েছি। আবার বলা হলো যে হি লাভস টু গো সুইমিং, হি লাভস টু গো সুইমিং, সে সাঁতার কাটতে ভালোবাসে। এখন মানে সাঁতার কাটতে যেতে ভালোবাসে, মিনিংটা হচ্ছে এমন, তার মানে সাঁতার কাটার জন্য সে যেতে ভালোবাসে। তো গো আছে, ভার্বের সাথে আইএনজি করেছে, যদিও সাঁতার এখন ঘরের ভিতরেও কাটা যায়, ইনডোরে সুইমিং পুলও মানে সাঁতার কাটা যায়, তবে এটা নর্মালি হচ্ছে পুকুরে নদীতে গিয়ে সাঁতার কাটাটাই হচ্ছে আহ স্বাভাবিক আর কি, সুতরাং বাইরে গিয়ে এই কাজটা করা লাগে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা গোয়ের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করছি। যেমন এই যে এখানে একটা বাক্য লিখেছিলাম না, এই যে ইট ইজ ওর্থ গোয়িং শপিং নাও, ওর্থের জন্য গোয়িং হয়েছে, আর এই গোয়ের পরে শপ একটা ভার্ব, কিন্তু এই গোয়ের পরে শপিং করতে গেলে আপনাকে রুমের বাইরে যাইতে হবে, এই জন্য কি করেছে, আইএনজি যোগ করেছি, ঠিক আছে। ইট ইজ ওর্থ গোয়িং শপিং নাও, ইট ইজ ওর্থ গোয়িং শপিং নাও। এরকমটা হবার পিছনে কারণ আছে, কারণটা হলো যে এখানে এই যে দেখেন লাভস, এটা একটা ভার্ব ওয়ান, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এইটাও একটা নন ফাইনাইট ভার্ব, তাহলে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা, পরেরটাও নন ফাইনাইট হবে, পরেরটাও নন ফাইনাইট হবে, ইভেন আরো যদি কোনো ভার্ব আসে সেটাও নন ফাইনাইট হবে। এই কারণে আমাকে কিন্তু এটাকে নন ফাইনাইট করে রাখতে হবে, অন্যথায় আমার বাক্যটা ইনকারেক্ট হবে, ঠিক আছে। তাহলে গো এর পরে আমরা ভার্ব প্লাস আইএনজি যোগ করছি, বিশেষ করে যেই কাজগুলো আমি বাইরে করতে যাই, বাহ্যিক যে কাজগুলো আছে বাইরে গিয়ে করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করি, খেয়াল রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট 39, 39-এ কি বলা হচ্ছে ভাইয়া, 39 হচ্ছে ইট ইজ নো ইউজ, আরেকটা হচ্ছে ইট ইজ নো গুড। এগুলোর পরে যখন কোনো ভার্ব আসবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব,
ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এই দুটার অর্থ হচ্ছে কোনো লাভ নেই। দুটার অর্থ হচ্ছে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। একটা সেন্টেন্স দেখেন, তুমি বলো ইট ইজ নো গুড টেলিং মি অ্যাবাউট হিম। ইট ইজ নো গুড টেলিং মি অ্যাবাউট হিম, এটার অর্থ হচ্ছে যে তার সম্পর্কে আমাকে বলে কোনো লাভ নাই, তার সম্পর্কে আমাকে বলে কোনো লাভ নাই, তার প্রতি আমার আর মন গলবে না, তার সাথে আর আমার ভাব জমবে না। ঠিক আছে? আহ, না মিরাজুল ভাই, এইভাবে নিয়েন না, হ্যাঁ। আচ্ছা, নন ফাইনাল ভার্ব কিভাবে করে আপনাকে এই যে জুবাইর ভাই দেখাচ্ছে যে আইএনজি করে নন ফাইনাল ভার্ব হয়, টু প্লাস বেস ফর্ম হলে নন ফাইনাল ভার্ব হয়, টু মাঝে মধ্যে হিডেন থাকে, এগুলো আপনি দেখতেছেন না, এইভাবেই তো নন ফাইনাল ভার্ব করে। আচ্ছা, তাহলে ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড ভার্ব প্লাস আইএনজি হয়। তো এখানে এখানে সুন্দরভাবে আমরা যেটা মনে রাখতে পারি, এইভাবে পড়াটা যদিও ভালো যে রিলেট করে পড়লে মনে থাকে, বাট সবসময় যে বিষয়টা আপনি হয়তো বা আমি এইভাবে আপনাকে বুঝাই দিলাম, ব্যাখ্যা দিলাম, বা সব জায়গাতে আপনি সেম ব্যাখ্যাটা পাবেন না। এটা জাস্ট রিলেট করার জন্য বলতেছি যে এখানে এই নো, এটা হচ্ছে একটা ডিটারমিনার। আমরা কিছুদিন পরে পার্ট অফ স্পিচের সময় ডিটারমিনার পড়ব। এই গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে আমার একটা নাউন দরকার, অ্যাডজেক্টিভের পর একটা নাউন দরকার। তো ভার্বের সাথে আইএনজি করে দিলে এটা জেরান্ড হয়। আর জেরান্ডটা কিসের কাজ করে? জেরান্ডটা নাউনের কাজ করে। ঠিক আছে? এই সেন্সে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এই সেন্সে যদি আপনি এটাকে মনে রাখতে চান, আপনার পক্ষে মনে রাখাটা সহজ হবে। ঠিক আছে? এই জন্য আমরা কি করি? ভার্ব প্লাস আইএনজি করি। এই জেরান্ড নিয়ে আমরা বহু কথা বলবো, প্রায় একটা ক্লাস থাকবে আমাদের জেরান্ডের উপরেই, হ্যাঁ। তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে, বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। তাহলে ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এই দুইটা একই জিনিস। এগুলো যদি থাকে তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি যোগ করব। ওকে, কনসেপ্ট 40। কনসেপ্ট 40, আমি আপনাদের কোনো রুল মুখস্থ করতে বলি নাই এই পর্যন্ত, মনে হয় একটা জায়গাতে শুধু বলছি। তবে এই রুলটা আপনাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে, এইটা নিয়ে কোনো ছাড় নাই। এটা যদি আপনি মেমোরাইজ না করেন আপনার অসুবিধা হবে। ঠিক আছে? এইটা মুখস্থ না করলে আপনার অসুবিধা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। সেটা হচ্ছে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে একটা নাউন দরকার, ভার্বগুলোর পরে একটা নাউন লাগবে। কিন্তু দেখা গেল নাউন না দিয়ে এই ভার্বগুলোর পরে আবার একটা ভার্বই দিয়ে দিচ্ছে। তখন এই ভার্বের সাথে আইএনজি যোগ করে, এই ভার্বের সাথে আইএনজি যোগ করে এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমাদেরকে জেরান্ড বানাইতে হবে, এবং সেই জেরান্ডটা কি করবে? নাউনের কাজ করবে। ঠিক আছে? কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে নাউন দরকার, কিন্তু নাউন না দিয়ে সেখানে এরকমের ভার্ব দিয়ে রাখবে, আর সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে জেরান বানাইতে হবে। আর সেই জেরানটা এখানে কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। প্রশ্ন হলো কোন ভার্বগুলোর পরে? এই ভার্বগুলো মনে রাখার, মনে রাখার কোনো মানে সিস্টেম নাই। আমি অনেক চেষ্টা করছি এগুলোকে কোনোভাবে লজিক দিয়ে শেষ করা যায় কিনা, বাট পসিবল না। তো এগুলো আমাদের পুরোটাই হচ্ছে মুখস্থ করতে হবে। এখন সবগুলো ভার মুখস্থ রাখা অনেক কঠিন, আমি জানি, যেগুলো মনে থাকে না। তো এই যে ভার্বগুলো লিখেছি, অ্যাডমিট, এন্টিসিপেট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিসলাইক, ডিসকাস, ডিফার, ডিনাই, ডিটেস্ট, হ্যাঁ, ড্রেট, অনেকগুলো আছে। এই সবগুলো দিয়ে যেই প্রশ্নগুলো আসবে, এদের পরে যখনই আপনি কোনো ভার্ব পাবেন সেগুলোর সাথে আইএনজি যোগ করবেন। কিন্তু যেই কয়েকটা আমি রেড করে দিয়েছি, যেই কয়েকটা আমি রেড করে দিয়েছি, রেডগুলো আমি আবার নিচে একটু ইম্পর্টেন্ট হিসেবে লিখে দেই। এই পুরো চার্ট যদি আপনি মুখস্থ নাও রাখতে পারেন, এই যে যেই কয়টা ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, এই কয়টা আপনাকে মুখস্থ করতে হবে। এখন পর্যন্ত পরীক্ষায় এই অ্যাভয়েড বিসিএস এ আসছে, হ্যাঁ, কনসিডার বিভিন্ন পরীক্ষা আসছে,
এনজয়, ফিনিশ, মাইন্ড, এটা মাইন্ড নিবন্ধনে সবচেয়ে বেশিবার আসছে, ঠিক আছে? তো এগুলো, এই চারটা, এই মাইন্ড, স্টপ, কনসিডার, অ্যাভয়েড, এগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষাতে আসছে। এগুলো আসলেই আমাদের ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তো এই কয়টা কোনোভাবেই ভুল করা যাবে না। হ্যাঁ, আর আর হচ্ছে উপরের যেগুলো আছে, উপরের যেগুলো আছে, ঠিক আছে, উপরের যেগুলো আছে এগুলো যদি আপনি পারেন, যদি পারেন মনে রাখার চেষ্টা করতে পারেন, যদি পারেন। যদি এখান থেকে আরো কয়েকটা আমি একটু ইম্পর্টেন্ট দাগাই দিই, এই কয়টা তো ইম্পর্টেন্ট দিয়েছি, এর মধ্যে এই স্কেপটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি একটা ভিন্ন কালার দিয়ে দিই। এটা সেকেন্ড, আপনি একটা ট্রায়াল দিবেন যে যদি এগুলো মুখস্থ করা যায়। ডিসকাস, কিপ, কিপটা ইম্পর্টেন্ট আছে। কিপ গোয়িং, যেতে থাকো, কিপ গোয়িং, কিপের পরে একদম গোয়িং হয়, কিপ গোয়িং, যেতে থাকো। কিপ রাইটিং, লিখতে থাকো। হ্যাঁ, তারপরে এই রিগ্রেটটা একটু মনে রাখতে পারেন। এই কয়েকটাই, ঠিক আছে, এই কয়েকটাই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এবং মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা বিপুল ভাই, জি জি জি, এই জন্য তো বলছে যে এইভাবে রিলেট করে মনে রাখেন, মনে রাখার স্বার্থে টেকনিকটা ফলো করেন, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে এই কয়েকটা আপনি যদি মুখস্থ না রাখেন, আপনি পরীক্ষায় নির্ঘাত ভুল করবেন, কারণ এটা আপনি অন্য কোনো ভাবে মিনিং দিয়ে, লজিক দিয়ে কোনোভাবে ধরতে পারবেন। এই জন্য এই কয়েকটা মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে কেন এরকমটা হয়, আমরা একটু বোঝার ট্রাই করি। কয়েকটা এক্সাম্পল দেখে একটু দেখি যে আইএনজিটা আসলে কি মিনিংটা দেয় আমাদের। যেমন একটা সেন্টেন্স দেখেন, যেমন বলা হইলো, যেমন বলা হইতেছে যে হি মাস্ট অ্যাভয়েড, হি মাস্ট অ্যাভয়েড, যে তার অবশ্যই অ্যাভয়েড করা উচিত জগিং, জগিং অ্যাভয়েড করা উচিত আনটিল হিজ নি, যতদিন না তার হাঁটু হিল, সুস্থ হয়ে যায়। হি মাস্ট অ্যাভয়েড জগিং মানে এই যে কাজটা, এটা একটা কাজের নাম, নেম অফ এ ওয়ার্ড, একটা কাজের নাম। হ্যাঁ, এটা একটা কাজের নাম। বলতেছি যে তার এই কাজটা অ্যাভয়েড করা উচিত যতদিন না হিজ নি হিল, যতদিন না তার হাঁটু ভালো হয়। যখনই অ্যাভয়েড পেয়েছি ভার্ব প্লাস আইএনজি হবে। পরীক্ষার সময় যখন এখানে গ্যাপ দিবে, যখন এই জায়গাতে এইরকম ভাবে গ্যাপটা দিয়ে দিবে, তখন আপনার যদি এটা মনে না পড়ে যে অ্যাভয়েড এর পরে যেই ভার্বই আসুক ভার্বের সাথে আইএনজি হবে, যদি আপনার মনে না পড়ে, আপনি এই প্রশ্নের আনসার করে দিয়ে আসতে পারবেন, ভুল হবে, ঠিক আছে? যেমন স্টপ দিয়ে একটা এক্সাম্পল দেখেন, যেমন বলা হলো যে ইফ ইউ হ্যাভ আ হেডেক, যদি তোমার মাথা ব্যথা থাকে, যদি তোমার মাথা ব্যথা থাকে, স্টপ ওয়াচিং টিভি, টিভি দেখা বন্ধ করো। এই যে স্টপ পেয়েছি, এই যে স্টপ পেয়েছি, স্টপের পরে পরে কি করেছি? ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। বাবা, হেডেক বানান কি লিখলাম? এইচ এ ডি এস সি এইচ ই, হেডেক। স্টপ ওয়াচিং, স্টপের পরে পেয়েছি ভার্ব প্লাস আইএনজি লিখলাম। এরকম ভাবে আছে স্টার্ট, স্টার্ট কি লিস্টে আছে না? স্টার্ট কি লিস্টে নাই? স্টার্টটাও এখানে একটু অ্যাড করে দেই। স্টার্টের পরেও সেম, স্টার্টের পরেও সেম। যেমন আমি বলতে পারি, আমরা আমাদের টিচার ক্লাসে এসে পরীক্ষার সময় বলে যে স্টার্ট রাইটিং, লেখা শুরু করেন, স্টার্ট রাইটিং। স্টার্টের পরে যখন কোনো ভার্ব আসতেছে তখন ভার্ব প্লাস আইএনজি আমরা লিখি। আসলে এগুলো সবগুলো হচ্ছে জেরান্ড। এই যে স্টার্টের পরে বসতেছে জেরান্ড, কোনো ভার্বের পরে যখন এরকম আইএনজি বসে, ভার্বের পরে যখন ভার্ব প্লাস আইএনজি বসে, এটা জেরান্ড হয়। এটা আমরা জেরান্ডের ক্লাসে গেলে আরো ভালো করে বুঝবো, তখন আমরা অবজেক্ট কাকে বলে, জেরান্ড কিভাবে অবজেক্ট হয়, আরো এটা রিলেটেড আরো অনেক কিছু পড়বো। তো আপাতত এটা একটু মুখস্থ করে রাখেন, এই জিনিসগুলো মুখস্থ রাখেন, করে এমসিকিউ গুলো ট্রাই করেন, দেখবেন আপনি সবগুলো পাচ্ছেন, ঠিক আছে? এখন আসেন আমি কয়েকটা ভার্বের নিয়ে এখানে একটু কথা বলবো।
যেমন মাইন্ড, মাইন্ড ভার্বটা যখন আমরা ব্যবহার করি, মাইন্ডের পরেও যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আইএনজি যোগ করতে হয়, মিনিংটা কি দাঁড়ায়? যেমন আমি বলতেছি যে ডোন্ট মাইন্ড হেল্পিং হিম, ডোন্ট মাইন্ড হেল্পিং হিম, ঠিক আছে? ডোন্ট মাইন্ড হেল্পিং হিম, তাকে সাহায্য করতে কিছু মনে করো না, ওকে তাকে সাহায্য করায় কিছু মনে করো না, তার মানে তাকে সাহায্য করো, তাকে সাহায্য করো, ঠিক আছে? এই যে মাইন্ড পেয়েছি, ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। তো মাইন্ড দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে দুইটা, সবচেয়ে প্রশ্ন হয় নিবন্ধনে বারবার প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে উইল ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড, এই দুইটা দেখে দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। উইল ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। যেমন বলা হয় উড ইউ মাইন্ড পাসিং মি দ্য গ্লাস, উড ইউ মাইন্ড পাসিং মি দ্য গ্লাস, যে আপনি কি আমাকে গ্লাসটা পাস করতে কিছু মনে করবেন? এই যে মাইন্ড পেয়েছি, ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। মাইন্ড পেলেই ভার্বের সাথে আইএনজি যোগ করব। এই উড ইউ মাইন্ড বা উইল ইউ মাইন্ড এটা ব্যবহার করা হয় খুব ভদ্রভাবে কাউকে কোনো কিছু করতে বলার ক্ষেত্রে। কাউকে যদি আপনি খুব ভদ্রভাবে কিছু বলতে চান তাহলে আপনি উইল ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারবেন। তবে উড ইউ মাইন্ডটা দিয়ে বেশি ভদ্রতা বোঝায়। উড ইউ মাইন্ডটা মানে পাস্টের যদি আপনি বলেন, ভদ্রতাটা বেশি বোঝায়, কুড ইউর মতো আর কি, ঠিক আছে? যেমন কুড ইউ প্লিজ আমরা বলি না, কুড দিয়ে ভদ্রতা বোঝায়, সেম উড ইউ মাইন্ড দিয়ে অধিক ভদ্রতা বোঝায়। উইল ইউ মাইন্ড দিয়ে ভদ্রতা বোঝায় তবে একটু কম, উড ইউ মাইন্ড দিয়ে বেশি বোঝায়, খেয়াল রাখবেন। এরপর দেখেন একটা বাক্য একটু বোঝাই দেই, এটা এমসিকিউ সলভ করতে গিয়ে আপনাদের একটু সমস্যা হবে, মিনিং বুঝবেন না। বাক্যটা হচ্ছে এরকমের, বলতেছে যে উইল ইউ, উইল ইউ মাইন্ড, উইল ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, আপনি কি দরজাটা বন্ধ করে মানে জানালাটা বন্ধ করে দিতে কিছু মনে করবেন? ইটস ইটস গেটিং চিলি ইন হিয়ার। এই চিলি মানে কি? এই চিলি মানে হচ্ছে প্রচন্ড ঠান্ডা। ইট ইজ গেটিং চিলি ইন হিয়ার, যে এখানে ভিতরে আহ, ঠান্ডা আসছে, ঠিক আছে? ইট ইজ গেটিং চিলি ইন হিয়ার, এখানে ভিতরে মানে ঠান্ডা আসছে, হ্যাঁ? তো আরেকটা চিলি আছে কিন্তু, সেই চিলি হচ্ছে CHI LL I। এই চিলি মানে হচ্ছে CHI LL I, এই চিলি মানে মরিচ। এই CHI LLIY এই চিলি মানে মরিচ, আর CHILLY মানে চিলি মানে ঠান্ডা, হ্যাঁ? খুব ঠান্ডা আসছে, দুটা বিষয় খেয়াল রাখবেন। ওকে, এই কনসেপ্ট নিয়ে আমাদের আর কিছু লাগবে না আপাতত। এরপর চলেন, তাহলে মুখস্থ দিলাম একটা, হ্যাঁ? আচ্ছা, এরপরে কনসেপ্ট, কনসেপ্ট 41ই তো, হ্যাঁ 41 দেখেন। 41-এ আমাদের একটু কনফিউশন দূর করতে হবে। এখানে যেরকম দেখেন, এখানে কয়েকটা ভার্ব আছে, যেরকম ফরগেট আছে, রিগ্রেট আছে, হ্যাঁ? আহ, কিছু কিছু ভার্ব আছে, এদের ক্ষেত্রে না আপনি দুই রকমই আনসার পাবেন। আমি ভার্বগুলো লিখে দিই। একটা হচ্ছে ফরগেট, একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে রিমেম্বার, রিমেম্বার, একটা হচ্ছে স্টপ, একটা হচ্ছে রিগ্রেট। এই যে ভার্বগুলো লিখলাম না, এদের পরে দুই ভাবে আমরা দেখি যে ভার্ব বসে। এদের পরে দেখা যায় কখনো ভার্বের সাথে আইএনজি বসতেছে, আবারও কখন দেখা যায় যে আইএনজি না বসে সেখানে টু প্লাস বেস ফর্ম বসতেছে। আইএনজিও বসে, টু প্লাস বেস ফর্ম বসে। তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই কনফিউশন কাজ করবে যে আমি কখন কোনটা ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করব। আমরা ইতিমধ্যে একটা কনসেপ্ট শিখে ফেলছি, যে আমরা একটা কনসেপ্ট শিখে ফেলেছি 32 নম্বরে, যেটা আমরা বলেছিলাম যে
কাজটি এখনো হয়নি বোঝালে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বেস ফর্ম। আর চলছে বা হয়ে গেছে বোঝালে ভার্ব প্লাস আইএনজি। আমরা এই দুইটা কনসেপ্ট দিয়েই আমি এই ভার্বগুলোর পরে, এখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে আমি কি আইএনজি যোগ করব নাকি টু প্লাস বেস ফর্ম যোগ করব, এইটার সলিউশন নিয়ে আসতে পারি। যেমন দেখেন, ধরেন আমি একজনকে বললাম যে ডোন্ট ফরগেট টু টেক ইট। ডোন্ট ফরগেট টু টেক ইট, এইটা নিতে ভুলো না, এইটা নিতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু টেক ইট, এটা নিতে ভুলে যেও না। তার মানে নিতে মানে সেটা নিবে, এটা এখনো সে নেয় না, এটা সে নিবে। আমি তাকে নেয়ার জন্য আমি বলে দিচ্ছি যে ডোন্ট ফরগেট টু টেক ইট, এটা নিতে ভুলে যেও না। নেয়ার কাজটা এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। যেহেতু ভবিষ্যতে হবে এই জন্য টু প্লাস বেস ফর্ম হয়েছে। ডোন্ট ফরগেট টু টেক ইট, এটা নিতে ভুলে যেও না। আবার এই বাক্যটা দেখেন যে আমি বলতে পারি যে ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর হোয়েন ইউ লিভ। ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর হোয়েন ইউ লিভ, যখন তুমি চলে যাও, যখন তুমি চলে যাবে, ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর, দরজাটা লক করতে ভুলে যেও না। তারপরে দরজাটা লক এখনো করে নাই, লকটা করবে। যেহেতু কাজটা এখনো হয়নি, টু প্লাস বেস ফর্ম হচ্ছে, টু প্লাস বেস ফর্ম হচ্ছে। এখন আইএনজি কখন করবে? আইএনজি করার ক্ষেত্রে দেখেন বলা হলো যে আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম, লকিং দ্য ডোর, আমি দরজা বন্ধ করার কথা ভুলে গিয়েছিলাম। দরজাটা বন্ধ করার কথা ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম, তার মানে এই যে লকটা, এখন কিন্তু লকটা সামনে করবো এরকমটা বুঝাইতেছে না। করার কথা ছিল কিন্তু করি নাই, করার কথা ছিল কিন্তু করি নাই। এইটার সামনে ঘটবে এরকম না, যদি বন্ধ করতাম এতক্ষণে হয়ে যাওয়ার কথা ছিল, ঘটে যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধ করি নাই, আমি ভুলে গিয়েছি, খুলে রেখে চলে গিয়েছি। তাহলে এই যে কাজটা সামনে আর ঘটবে না, যখন এরকম দেখবেন যে সামনে আর ঘটার চান্স নাই, তখন আইএনজি করে দিবেন। ঘটার আর চান্স নাই তখন আইএনজি যোগ করে দিবেন। এবং আরেকটা বাক্য দেখেন যে শি ফরগট, সে ভুলে গিয়েছিল টার্নিং অফ দ্য স্টপ বন্ধ করার কথা সে ভুলে গিয়েছিল। ঠিক আছে, স্টপ বন্ধ করার কথা সে ভুলে গিয়েছিল, তার মানে স্টপ সামনে বন্ধ করবে এমনটা বুঝাইতেছে না, বন্ধ করার কথা ছিল কিন্তু সে বন্ধ করে নাই, এই জন্য আইএনজি হয়েছে। আমাকে একটু বলেন তো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন কিনা। আরেকটা এক্সাম্পল দেখেন, আই উইল নেভার ফরগেট মিটিং মাই ফেভারিট অথর। এটা দেখেন কি বলতেছে যে আই উইল নেভার ফরগেট, এই যে ফরগেট আছে, আমি কখনোই ভুলবো না, মিটিং, এটা মাই হবে, মিটিং মাই ফেভারিট অথর, অর্থাৎ আমার প্রিয় লেখকের সাথে আমার সাক্ষাতের কথা আমি কখনোই ভুলবো না, আমি কখনোই ভুলবো না। তার মানে সাক্ষাৎটা হয়ে গেছে, এমন না যে সামনে হবে, হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে সামনে আর হবে না, এই জন্য কি করবো আইএনজি যোগ করবো। আর যদি বুঝাইতো সামনে হবে তাহলে টু প্লাস বেস ফর্ম হবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে পাস্ট মানে অতীত বোঝাইলে, যে কাজটা হয়ে গেছে অতীত বোঝাইলে ভার্ব প্লাস আইএনজি করতেছে। আর যদি ফিউচার বোঝায় যে ভবিষ্যতে কাজটা হবে, ফিউচার বোঝাইলে টু প্লাস বেস ফর্ম করতেছে। এইভাবে মনে রাখতে পারেন, পাস্ট বোঝালে ভার্ব প্লাস আইএনজি,
দেখা হয়ে গেছে, এটা অতীত, পাস্ট। ওকে, এইবার আসেন লাইক নিয়ে একটু কথা বলি। ফরগেটের বিষয়টা গেল, এবার লাইকটা একটু বুঝি। লাইকের ক্ষেত্রে কাহিনী কি? লাইকের ক্ষেত্রে দুইটা কাহিনী। একটা হচ্ছে লাইকের পরে আপনি যেই ভার্বটা লিখবেন, ভার্ব প্লাস আইএনজিটা আপনি তখন লিখবেন যদি এই কাজটা এনজয়েবল হয়। যদি দেখেন কাজটা এনজয়েবল, তখন আইএনজি হবে। যদি এখানে আনন্দ আছে, আনন্দ নিয়ে কাজটা করে, কাজটা একটা হবি বা কাজটার মধ্যে অনেক আনন্দ আছে, তাহলে কি হবে? আইএনজি হবে। আর লাইকের পরে, আমরা টু প্লাস বেস ফর্ম লিখবো। বেস ফর্ম লিখবো যদি কাজটা নট এনজয়েবল হয়, যে কাজটা করতে হয়, কাজটা একটা এমন একটা কাজ না করে উপায় নাই, কিন্তু আসলে কাজটা এনজয় করি না বা কাজটার মধ্যে মজা পাই না। যেমন এক্সাম্পল দেখেন, তখন বলা হলো যে আই লাইক প্লেইং টেনিস, যে আমি টেনিস খেলা অনেক ভালোবাসি। আমি টেনিস খেলা অনেক ভালোবাসি, আই লাইক প্লেইং টেনিস। তো টেনিস খেলে তো আমি আনন্দ পাই, এনজয় করি, যেহেতু এনজয় করি এখানে আইএনজি হয়েছে। আই লাইক প্লেইং টেনিস, আমি টেনিস খেলা অনেক এনজয় করি, আইএনজি হবে। কিন্তু ধরেন যদি বলা হয় যে আমি আমার কিচেন পরিষ্কার করি, আই লাইক টু ক্লিন মাই কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল, হ্যাঁ, আই লাইক টু ক্লিন মাই কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। আমি আমার কিচেন পরিষ্কার করতে পছন্দ করি যতবার সম্ভব, যত ঘন ঘন সম্ভব আমি কি করি? কাজটা করতে পছন্দ করি। ঠিক আছে? এখন এই যে এখানে টু ক্লিন লিখছে, এটা লেখার কারণ কি? দেখেন ক্লিনটা যদিও আমি করি আমার রান্নাঘরের জন্য, এটা এনজয়েবল কিছু, এটা আমাকে আনন্দ দেয় না, এটা দায়িত্ব থেকে করতে হয়। যদি কেউ বলে যে না আমি আমার রান্নাঘর মানে ক্লিন করলে অনেক আনন্দ লাগে, তাহলে বলতে হবে তার কোনো একটা সমস্যা আছে। ঠিক আছে? কারণ এটা হবার কথা না। রান্নাঘর পরিষ্কার করতে সবারই বিরক্ত লাগার কথা। হয়তো যেটা করতে হবে, আমার রান্নাঘর অপরিষ্কার থাকবে, এটা আমি মানতে পারি না, এই সেন্সে করি, বাট এটা এনজয়েবল না, এটা হবি না, এটা করার জন্য করি। তো যখন আপনি করার জন্য করবেন তখন হচ্ছে টু প্লাস বেস ফর্ম, আর যখন আনন্দ পাবেন তখন হচ্ছে আইএনজি। দুইটা বিষয় খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসেন আরেকটা ভার্ব হচ্ছে রিগ্রেট। এই যে এগুলো খুঁটাই খুঁটাই পড়াইতেছি, যারা শুধু মাস্টার বই করেন, মাস্টার বই দেখেন তো এগুলো এইভাবে মানে গোছানো আছে কিনা, ওখানে সব মুখস্থ করতে হবে। আপনি যদি রুল দেখেন সব মুখস্থ করতে হবে। এখন তো আপনি অর্থ দেখে একটু চেষ্টা করতে পারবেন, কিন্তু শুধু রুল মুখস্থ করলে চেষ্টাটাও করতে পারতেন না। ওকে, দেখেন রিগ্রেট, এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে এক একটা প্রশ্ন সলভ করার টেকনিক শেখাচ্ছি। আপনি যখন এই টেকনিকগুলো মানে প্রশ্নে অ্যাপ্লাই করবেন, দেখবেন সহজে উত্তরটা আপনি পেয়ে যাচ্ছেন, খুব সহজে। দেখেন রিগ্রেট, হ্যাঁ, রিগ্রেটের কাহিনী হচ্ছে যে এটা খুব সহজ আছে। রিগ্রেট হচ্ছে, রিগ্রেটের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিব যদি এমন বোঝায় যে এটা অলরেডি হয়ে গেছে, কারণ হয়ে গেলে আমরা আইএনজি দিই। যদি দেখি যে হয়ে গেছে, অলরেডি হ্যাপেন্ড, অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা আইএনজি দিব। রিগ্রেটের পরে যদি দেখি অলরেডি হয়ে গেছে তাহলে আইএনজি দিব। আর যদি দেখি যে রিগ্রেটের পরে এমন একটা কাজের কথা বলেছে, যেই কাজটা ইয়েট ইয়েট টু ডু, মানে করা এখনো বাকি, ইয়েট টু ডু করা এখনো বাকি, যদি এরকমটা বোঝায় যে কাজটা করা এখনো বাকি, তখন আমরা টু প্লাস বেস ফর্ম ব্যবহার করব। এক্সাম্পল দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। যেমন বলা হলো শি রিগ্রেটস, সে অনুতাপ করে, আফসোস করে, লিভিং হার জব,
তার চাকরি দেয়া মানে ছেড়ে দেয়াটাকে উইদাউট হ্যাভিং অ্যানাদার লাইন্ড আপ, হ্যাঁ। তো এখানে আপনি দেখেন সে অনুতাপ করে তার চাকরি ছেড়ে দেয়াটাকে নিয়ে উইদাউট হ্যাভিং অ্যানাদার লাইন্ড আপ, আরেকটার ব্যবস্থা না করে। সে কিন্তু অলরেডি চাকরিটা ছেড়ে দিছে, এই কাজটা অলরেডি পাস্ট হয়ে গেছে, এটা ঘটে গেছে। এই ঘটে যাওয়া কাজের জন্য এখন তার অনুতাপ হইতেছে যে আরেকটা চাকরির ব্যবস্থা না করে চাকরিটা ছেড়ে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে সিস্টেম, যে যেটা অলরেডি হয়ে গেছে আইএনজি হবে, শিওর ওটা হয়ে গেছে আইএনজি, চাকরিটা সে ছেড়ে দিছে আইএনজি। আবার যদি আমরা বোঝাইতে যে যে কাজটা সামনে ঘটবে, যেমন বললাম হি regrets to say that the event has been cancelled. He regrets to say that the event has been cancelled. এখানে কি বোঝাচ্ছে? যে হি রিগ্রেটস, সে অনুতাপ করে বা সে দুঃখ প্রকাশ করে, টু সে বলতে গিয়ে, যে সেটা বলতে গিয়ে দুঃখ প্রকাশ করে, তার মানে এখনো বইলা ফেলে নাই, সে বলবে, এই কথাটা সে বলবে, সে বলতে গিয়ে সে দুঃখ প্রকাশ করে বলতেছে যে হি রিগ্রেটস টু সে, সে এটা বলতে সে দুঃখ পাচ্ছে যে ইভেন্টটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার মানে বলার কাজটা এখনো হয় নাই, যেহেতু হয় নাই এটা সে বলবে, ঠিক আছে। এই কারণে আমরা কি করেছি, এখানে আইএনজি যোগ করি নাই, আমরা কি করেছি টু প্লাস বেস ফর্ম যোগ করেছি। ঠিক একইভাবে আমি বলতে পারি যে উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য প্রোডাক্ট ইজ আউট অফ স্টক। উই রিগ্রেট টু ইনফর্ম ইউ, যে আপনাকে জানাতে আমার খারাপ লাগছে যে আমাদের এই প্রোডাক্টটা আউট অফ স্টক, আমাদের এখন স্টকে নাই, আমাদের কাছে এখন এই প্রোডাক্টটি আপনি পাবেন না। ওকে, তার মানে ইনফর্ম এখনো করি নাই, করতেছি, সেই করতে গিয়ে বলতেছি উই রিগ্রেট টু ইনফর্ম ইউ। ইনফর্ম করার কাজটা এখনো করা বাকি, বললে তো সে জানবে, দ্যাটের পরে যখন বলবো তখন সে জানবে, বাট এখনো বলে ফেলি নাই, এই জন্য হচ্ছে টু প্লাস বেস ফর্ম হচ্ছে। রিমেম্বারের ক্ষেত্রে সেম, যখন রিমেম্বার আসবে, রিমেম্বারের ক্ষেত্রে সেম, যদি পাস্ট বোঝায় আমরা আইএনজি দিব, যেমন আই রিমেম্বার, আমার মনে পড়ে, সিইং দ্যাট মুভি লাস্ট ইয়ার। আই রিমেম্বার সিইং দ্যাট মুভি লাস্ট ইয়ার, গত বছর যে মুভিটা দেখেছিলাম সেটার কথা আমার মনে পড়ে। আই রিমেম্বার সিইং দ্যাট মুভি লাস্ট ইয়ার, গত বছর যে ওই মুভিটা দেখেছিলাম সেটার কথা আমার মনে পড়ে, তার মানে দেখার কাজটা করে ফেলছিলাম ভাইয়া, দেখে ফেলছি, এই জন্য কি হচ্ছে আইএনজি হচ্ছে। ঠিক আছে, আই রিমেম্বার সিইং দ্যাট মুভি লাস্ট ইয়ার। আর যদি কাজ করার বাকি এরকম একটা এক্সাম্পল দিই, যেমন রিমেম্বার টু বাই মিল্ক অন ইউর ওয়ে ব্যাক, যে ফিরে আসার সময় দুধ কেনার কথা মনে রেখো, তবে দুধটা সে কিনবে, ভবিষ্যতে সে কিনবে, এখনো কিনে নাই। রিমেম্বার টু বলতেছি কেন, কারণ কাজটা সে ভবিষ্যতে করবে, এই জন্য টু প্লাস বেস ফর্ম আমরা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, রিমেম্বার টু বাই মিল্ক অন ইউ ওয়ে ব্যাক, না অন ইউর ওয়ে ব্যাক, অন ইউর ওয়ে ব্যাক। ঠিক আছে, ফিরে আসার সময় দুধ কেনার কথা ভুলে যেও না। আচ্ছা, স্টপের ক্ষেত্রে আবার একটু ভিন্ন ব্যাখ্যা আছে। দেখেন থামা দুই রকমের হয়, একটা হচ্ছে পুরোপুরি থামা, একটা হচ্ছে পুরোপুরি থামা। পুরোপুরি থামা বোঝালে ভার্ব প্লাস আইএনজি, পুরোপুরি থামা বোঝালে ভার্ব প্লাস আইএনজি। আর যদি বিরতির জন্য থামা বোঝায়, বিরতির জন্য থামা,
একটু বিরতি নিব আর কি, তার জন্য যদি থামা বোঝায় তাহলে পরে টু প্লাস বেস ফ্রম হবে। পুরোপুরি থামা বোঝাইলে ভার্ব প্লাস আইএনজি, বিরতির জন্য থামা বোঝাইলে টু প্লাস বেস ফ্রম। এক্সাম্পল দেখেন কেমন, যেমন আমি বললাম যে স্টপ রাইটিং, এটার মানে হচ্ছে আপনার লেখাটা পুরোপুরি আপনাকে এখন থামাইতে হবে, আপনি আর লিখতে পারবেন না, ঠিক আছে? স্টপ রাইটিং, লেখা থামান, আর আপনি লিখতে পারবেন না, একদম পুরোপুরি আপনাকে থামতে হবে, আপনার খাতা জমা দিয়ে দিতে হবে। এটা গেল একটা বিষয়। আবার দেখেন বলা হলো যে she stopped to answer the phone while she was writing an email. এখানে কি বলছে, এখানে বলতেছে যে she stopped to answer the phone while she was writing an email। খুব ভালো করে বোঝেন, এই বাক্যটাতে বলতেছে যে she stopped to answer the phone, সে ফোনে উত্তর দেয়া একটু একটু থামিয়েছিল while she was writing an email, যখন সে একটা ইমেল লিখছিল, তার ইমেল লেখাটা যখন শেষ হয়ে গেছে সে আবারও ফোনে চলে গেছে। ফোনে মানে বিষয়টা অনেক এরকমের, ধরেন আমি রাস্তা দিয়ে আমি যাচ্ছি এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আপনার সাথে দেখা, তো আপনার সাথে একটু হাই হ্যালো করার জন্য থামলাম যে ভাই কি অবস্থা, কেমন আছেন, হ্যাঁ আপনার সাথে কথা বলা শেষ, আবার হাঁটতে শুরু করলাম, তার মানে আমি এখানে জাস্ট একটু বিরতি নিয়েছি। সেও যখন সে যখন চিঠি মানে ইমেলটা লিখছিল তখন সে একটু এই ফোনে মানে উত্তর দেওয়ার জন্য, ফোনে কথা বলার জন্য সে একটু থেমেছিল, থেমে সে কি করেছে, ফোনে আনসার দিয়েছে বা ফোনটা ধরে একটু কথা বলেছে, ফোনটা রেখে দিয়েছে, রেখে দিয়ে সে কি করেছে, আবার সে ইমেল লিখতে চলে গেছে। মানে এই কাজটা চলতেছিল, এই কাজটার জন্য সে ফোন আসছে, ফোনটা একটু ধরে ফোনে একটু কথা বলে সে ফোনটা রেখে দিয়ে একটু বিরতি নিয়ে সে আবার কি করেছে, তার কাজে চলে গেছে। তো যখন এরকম বিরতি নেওয়া বোঝাবে তখন টু ব্যবহার করব, আর যখন পুরোপুরি থামা বোঝাবে আইএনজি যোগ করব। বিষয়টা বোঝা গেল কিনা বলে, এগুলো খুবই কনফিউজিং, খুবই কনফিউজিং। হ্যাঁ, আচ্ছা মিরাজুল ভাই বলতেছে ভাই আজকে আর না, কাইন্ডলি ব্রেনের উপর চাপ পড়ে যাইতেছে ভাই, এত সুন্দর করে সব বুঝাই দিতেছে এরপরে চাপ পড়ে, বই পড়লে না জানি কি অবস্থা হইতো তাহলে। জি, ঝুমকি আপু আজকে তাহলে বুঝলেন যে এনজয় করলে আইএনজি, এনজয় না করলে টু প্লাস বেস্ট ফর্ম। আপনারা এটা আশা করি ভুল হবে না। কি আজকে কি আর পড়াবো না? আরো তো অনেকগুলো রুল বাকি আছে, অবশ্য আগামী ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটা রুল পড়ে থামি। হ্যাঁ, আরেকটা রুল পড়বো। এখন যে রুলটা পড়বো, কনসেপ্ট 42, সহজ। আজকে যেই কনসেপ্ট কতগুলো দেখাইলাম ভাইয়া, বিশ্বাস করেন এগুলো মিনিং না বুঝলে আপনি আনসার করতে পারবেন না। ঠিক আছে? জি মাসুম ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারলে ভাই আমার ভালো লাগে। হ্যাঁ, সারাক্ষণ কথা বলতে থাকি, চেষ্টা করি যত সহজভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করা যায়। আপনারা আমার এই লেকচারটা ফলো করেন, লেকচার ফলো করলে আহ, আপনাদের এমসিকিউ গুলো যদি ভালো করে প্র্যাকটিস করা হয়
হয়তো আপনি এই রুলগুলো আগে কখনোই পড়েন নাই, কোনো লেভেলে আপনি পড়েন নাই, এগুলো একদমই নতুন। কারণ এগুলো এসএসসি এইচএসসি লেভেলে এইসব আর লাগে না, এটা অ্যাডমিশনে বিসিএস বা কম্পিটিটিভ এক্সাম গুলোতে লাগে। আপনি এমসিকিউ গুলো ট্রাই করেন, ট্রাই করার সময় আপনি দেখবেন যে ধরেন আমি রাইট ফ্রম ভার্বে 54টা রুল পড়াবো, এই 54টার মধ্যে দেখা যাবে যে 54টা রুল পড়িয়েছি, এর মধ্যে দেখা যাবে যে 30টা রুল আপনার খুব সহজে মনে থাকতেছে, আপনি দেখলেই এমসিকিউ গুলো পারতেছেন। 30টা রুল এরকম হবে, তখন এই 30টা নিয়ে আপনি আর ভাববেন না। বাকি যেই 24টা রুল থাকবে, এর মধ্যে আবার কিছু আছে আমি বলে দিচ্ছি লেস ইম্পর্টেন্ট, যেগুলো লেস ইম্পর্টেন্ট বলছে ওগুলো নিয়ে মাথা গরম করবেন না। আর বাকি যেগুলো আছে এগুলো বারবার ওই এমসিকিউ গুলো আপনি কি করবেন, বারবার রিভিশন দিবেন, নোট খাতাটা বারবার রিভিশন দিবেন। দেখবেন কিছুদিন পরে এই টপিকটা থেকে আপনার আর কোনো সমস্যা থাকতেছে না, সব আপনি বুঝতেছেন। পরীক্ষায় প্রশ্ন আসলেই বুঝতেছেন যে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করছে, উত্তর দিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, চর্চা লাগবে। এই যে আমি এমসিকিউ এর যে বইটা রেডি করছি, এটা করতে আমার প্রায় 1 বছর লাগছে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো বাছতে হয়েছে, তারপর এগুলোকে আবার শর্টিং করতে হয়েছে, কোনটা কোন কনসেপ্টে যাবে, কোনটা কোন চ্যাপ্টারে যাবে। প্রথমে চ্যাপ্টার ঠিক করতেছে, তারপর আবার কোনটা কোন কনসেপ্টে ঢুকবে এগুলো ঠিক করতে হয়েছে। এখনো কিছু ভুল আছে, এক এক মানে কিছু কিছু প্রশ্ন আছে ভুল জায়গায় চলে গেছে, হয়তো 2% ভুল আছে এখনো। ঠিক আছে, এইটা হয়তো আরো একবার দুইবার হয়তো এটা নিয়ে কাজ করলে ঠিক হবে, কিন্তু আমি আসলে কম্পিউটারে তাকায় থাকার মতো ধৈর্য নাই, চোখে অনেক চাপ পড়ে, এই জন্য আসলে এগুলো নিয়ে খুব একটা কাজ করতে পারতেছি না। হ্যাঁ, তবে বইটা যেভাবে গোছাইছি আপনাদের জন্য, এটা হয়তো আরেকবার আপডেট করলে এটা চমৎকার জিনিস হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আর পড়াবো না, আজকে কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে, যান, আজকে আর পড়ালাম না, আজকে যান এই পর্যন্তই। হ্যাঁ, আপনারা এই পর্যন্ত ভালো করে শিখেন। আগামী ক্লাসে যে রুলগুলো পড়াবো এগুলো অনেকগুলো সহজ সহজ রুল আসবে, আগামী ক্লাসে একেবারে যেটাকে যে গ্রামীণ ভাষা বলে যায় চাল চালাইয়া সব বুঝে যাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আগামী ক্লাসে রুলগুলো সহজ আছে, কঠিন না। আগামী ক্লাসে যে কনসেপ্ট গুলো পড়াবো, প্যাচে শুধুমাত্র একটা কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট আছে একটু কষ্ট দিবে, আর বাকি কনসেপ্ট গুলো একটাও কষ্ট দিবে না। ঠিক আছে, আগামী ক্লাসে কনসেপ্ট গুলো একেবারে সহজে আপনি বুঝে ফেলবেন। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এমসিকিউ গুলোতে অ্যাডমিশনের প্রশ্ন বেশি, জবের প্রশ্ন কম। ভাই, জবে না আসলে তো আমি বানায়া দিতে পারবো না, তাই না? আমি কি বানায় দিব বলেন? ধরেন জব চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে না, এখন কি আমি বানায় দিব? আমি যতগুলো মানে পাইছি ততগুলো দিয়ে দিয়ে দিছি। ঠিক আছে, তো ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হচ্ছে আপনাদের সবার সাথে। আসসালামু আলাইকুম। এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে ভুল করেন না। হ্যাঁ, আল্লাহ হাফেজ।